আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসির অন্তরীকরণ চ্যাপ্টারের অর্থাৎ নয় নয় অধ্যায়ের 9H অনুশীলনীর একদম শেষ গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তো শেষ গ্রুপের অঙ্কগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, যেটা বা ডিডিএক্স এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ডিডিএক্স কোথায় কাজে লাগে, এরকম কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের বইয়ে তোমরা যদি মাকসুদুল হাকিমের বইটা ফলো করো তাহলে দেখবা যে শেষ গ্রুপে কিছু প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড অঙ্ক দেওয়া আছে। তো আমরা ওই অঙ্কগুলো থেকেই 2 থেকে 3টা অঙ্ক আমি তোমাদেরকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা একটু নতুন করে ডিওয়াই বাই ডিএক্স এর পরিচয়টা জেনে নিব। ডিওয়াই বাই ডিএক্স কি, এটা আমি 9H চ্যাপ্টারের যে প্রথম এপিসোডটা ছিল সেই এপিসোডে তোমাদেরকে বলেছিলাম, তবে ওইটা বোঝানোর ধরনটা অন্যরকম ছিল। আর আজকে ডিওয়াই বাই ডিএক্স এর পরিচয়টা আমরা একটু অন্যভাবে দেখব, ঠিক আছে? তো 9H চ্যাপ্টার ফার্স্ট এপিসোডে ডিওয়াই বাই ডিএক্সকে আমি বলেছিলাম অন্তরক সহগ, এবং এটার পরিচয়টা আরেকভাবে আমরা জেনেছিলাম যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তো ওইটাও ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং 100% অ্যাকুরেট এটা। বাট আজকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে একটু নতুন করে চিনব। তো আজকে যেটা বুঝাবো এটাও ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং, এবং যেটা আমরা ঢাল শিখেছিলাম বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সেটাও ঠিক আছে, এবং আজকে যেটা বলবো এটাও 100% ঠিক আছে। তো দেখো, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। আমরা কিন্তু যে কোনো সমীকরণকে উভয় পক্ষে সবসময় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এক্স এর সাপেক্ষে আমরা কার অন্তরীকরণ করি? ফাংশনের। ফাংশন মানে হচ্ছে ওয়াই। ফাংশন মানে কি? ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স মানে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে ডিডিএক্স অফ ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। এর মানে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করি, ঠিক আছে? সো এই জিনিসটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকেই বলা হয় ডিওয়াই বাই ডিএক্স। এটাও ডিওয়াই বাই ডিএক্স এর অ্যাকচুয়াল একটা মিনিং, ঠিক আছে? এবং যেটা আমরা পড়েছিলাম কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সেটাও ঠিক আছে, এবং পরিবর্তনের হার এটাও ঠিক আছে, ঠিক আছে? দুইটাই ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং, ঠিক আছে? তো দেখো, আবার বলতেছি, ডিওয়াই বাই ডিএক্স মানে হলো কার সাপেক্ষে বলো? এক্স এর সাপেক্ষে। কার পরিবর্তনের হার? ওয়াই এর পরিবর্তনের হার। অর্থাৎ এটার সাপেক্ষে, অর্থাৎ আমরা সহজে এভাবে বলতে পারি যে নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এখন যদি আমি ডিওয়াই বাই ডিএক্স না বলে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য যে টপিকগুলো তোমাদের হেল্পফুল হবে, আমি ওই টপিকগুলো নিয়েই আলোচনা করব। তো আমি যদি লিখি এখন যে ডিএস বাই ডিটি, এটার মিনিং কি তাহলে? ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং যদি হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, তাহলে ডিএস বাই ডিটির মিনিং কি হবে? আশা করি তোমরা বুঝতে পারতেছো। টি মানে হচ্ছে টাইম, আর এস হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। তোমরা এটা হয়তো পড়ে থাকবা যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে। তোমাদের জানা আছে আশা করি এটা, যে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। কি বলা হয়? বেগ বলা হয়, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা ডিএস বাই ডিটি মানে হচ্ছে বেগ বুঝবো। ডিএস বাই ডিটি মানে হচ্ছে বেগ বা ভি, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। আচ্ছা, এখন আমি যদি লিখি যে ডিভি বাই ডিটি, এটার মানে কি? টি তো হচ্ছে সময়, ভি হচ্ছে বেগ। তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার।
সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে? আশা করি এটা তোমাদের জানা আছে। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। কি বলা হয়? ত্বরণ। মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটাকে এফ দিয়ে ডিনোট করা হয় বা এফ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। আবার একইভাবে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। এরকম আরো কিছু পরিবর্তনের হার আমরা এই লাস্ট গ্রুপের অঙ্কগুলোতে দেখব। যেমন তোমরা কিছু অঙ্কে দেখবা যে dr/dt দেওয়া আছে। dr/dt মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার। আবার কিছু অঙ্কে তোমরা দেখবা যে dA/dt, dA/dt, এ মানে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, এ মানে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। তো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তো এগুলো আমরা অঙ্কগুলোতে ইনশাল্লাহ দেখব। তো চলো আমরা যতটুকু বুঝতে পারলাম যে dy/dx মানে হচ্ছে পরিবর্তনের হার। dy/dx মানে হচ্ছে কি? পরিবর্তনের হার। ঠিক আছে, আবার ds/dt এটাও পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের দূরত্বের পরিবর্তন বেগ, আর সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। ঠিক আছে, সো dy/dx এর মিনিংটা আমরা পরিবর্তনের হার দিয়েও মনে রাখতে পারি। আবার 9H চ্যাপ্টারের প্রথম এপিসোডে যেটা বলেছিলাম যে dy/dx হচ্ছে অন্তরক সহগ বা যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, ওইটাও dy/dx। এবং যে কোনো জিনিসের সাপেক্ষে যে কোনো জিনিসের পরিবর্তনের হারকেও আমরা dy/dx বলতে পারি। ঠিক আছে, যে কোনো x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হারকেও আমরা dy/dx বলতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এখন এই কনসেপ্টগুলো দিয়ে বা এই কনসেপ্টগুলোর সাহায্যে আমরা উপরের এই অঙ্কটা সলভ করে ফেলি। তো এই অঙ্কটা আমি তোমাদের বই থেকেই নিয়েছি। এই অঙ্কটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, তোমাদের বইয়ের অঙ্ক। তোমরা একটু বই থেকে দেখলে অঙ্কটা খুঁজে পেয়ে যাবা। চলো আমরা অঙ্কটা সলভ করি। দেখো কি আছে অঙ্কটা। একটি গতিশীল কণার কোনো সরল রেখায় টি সময়ে অতিক্রান্ত দূরত্ব s = এত দ্বারা প্রকাশিত হয়। ঠিক আছে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। বলেছে 2 সেকেন্ড শেষে তার বেগ এবং কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। 2 সেকেন্ড শেষে তার বেগ এবং কণাটির থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। তো চলো আমরা প্রথমে আগে বেগটা বের করে ফেলি, অর্থাৎ ভি বের করে ফেলি আমরা। ঠিক আছে, তো দেওয়া আছে দিয়ে আমরা দূরত্বটা লিখি, যে দূরত্বটা এখানে দেওয়া আছে s = 63t মাইনাস 6t² মাইনাস t³। এটা হচ্ছে দূরত্ব যেটা দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে বেগ বের করা। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে বেগ মানে হচ্ছে ds/dt। বেগ মানে কি? ds/dt। দেখো s দেওয়া আছে, তাহলে আমরা এখন উভয় পক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কিসের সাপেক্ষে? t এর সাপেক্ষে। কারণ t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? ds/dt পাবো। তোমরা বুঝতে পারতেছো? তো চলো আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। তাহলে এই পাশে হবে ds/dt, এই পাশে হবে ds/dt ইকুয়াল টু, বলো t এর সাপেক্ষে আমরা যদি এখানে অন্তরীকরণ করি, যেরকম আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম ddx, ওরকম এখানে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব ddt। তো দেখো t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে 63 হচ্ছে ধ্রুবরাশি বা কনস্ট্যান্ট, তাহলে 63 থাকবে। আর t এর সাপেক্ষে t কে অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে, অর্থাৎ dt/dt 1 হবে। মাইনাস 6 হচ্ছে সহগ, এটা সামনে থাকবে। আর t এর সাপেক্ষে যদি আমরা t² কে ddt করি বা t এর সাপেক্ষে t² কে অন্তরীকরণ করলে কি হবে তোমরা জানো? 2t হবে। যেরকম আমরা x এর সাপেক্ষে x² কে অন্তরীকরণ করলে কি হয়? 2x হয়। ওরকম t এর সাপেক্ষে t² কে অন্তরীকরণ করলে 2t হবে। মাইনাস এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3t² হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে এখানে সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো ডিএস বাই ডিটি মানে হচ্ছে ভি, ডিএস বাই ডিটি মানে হচ্ছে ভি বা বেগ, আর এখানে হচ্ছে 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। তাহলে দেখো আমরা দূরত্ব থেকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি বের করে ফেলেছি, বেগ বের করে ফেলেছি। ঠিক আছে, এখন দেখো আমাদেরকে বলেছিল যে 2 সেকেন্ড শেষে তার বেগ কত, 2 সেকেন্ড শেষে। আচ্ছা বলতো এটা কত সেকেন্ড শেষে বেগ, বুঝতে পারতেছো, যেটা হচ্ছে টি সেকেন্ড শেষে, যে কোনো টি সেকেন্ড শেষে বেগ এটা। তাহলে আমাদেরকে বের করতে হবে 2 সেকেন্ড শেষে বেগ, অর্থাৎ আমাদেরকে এখানে টি এর মানটা কত বসাইতে হবে, 2 বসাইতে হবে। বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, এটা হচ্ছে যে কোনো টি সেকেন্ড শেষে বেগ, তাহলে আমাদেরকে বের করতে হবে 2 সেকেন্ড শেষে বেগ, অর্থাৎ টি এর ভ্যালুটা কত বসাইতে হবে, আমাদেরকে 2 বসাইতে হবে। তো চলো আমরা টি এর ভ্যালু 2 বসিয়ে 2 সেকেন্ড পরে আমরা বেগটা বের করে ফেলি। তাহলে এখন লেখো, সুতরাং টি ইকুয়াল টু 2 সেকেন্ড শেষে বেগ, টি ইকুয়াল টু 2 সেকেন্ড শেষে বেগ। তাহলে বলো টি ইকুয়াল টু 2 সেকেন্ড শেষে বেগ কত হবে, টি এর জায়গায় 2 বসবে, 63 মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এখন তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে আসবে হচ্ছে 27। কত আসবে, 27 আসবে। এত এখানে কি লিখবা, এখানে লিখবা এত একক, একক পার সেকেন্ড, এত একক পার সেকেন্ড। এটাই হচ্ছে 2 সেকেন্ড শেষে বেগ, এটাই কি 2 সেকেন্ড শেষে বেগ। আচ্ছা আরেকটা কি বের করতে বলেছে দেখো, এবং কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব, কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা একটা জিনিস বলো তো তোমরা, কণাটি যখন থেমে গেছে তখন তার বেগ কত, অবভিয়াসলি 0। বুঝতে পারতেছো যে কণাটি যখন থেমে গেছে তখন তার বেগ কত, তখন তার ভি এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে এখানে বলেছে যে কণাটি থামার পূর্বে, অর্থাৎ তার বেগ যখন 0 ছিল, কণাটি থামার পূর্বে মানে হচ্ছে তার বেগ যখন 0 ছিল তখন তার অতিক্রান্ত দূরত্ব কত ছিল। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে যে কোনো টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে যে কোনো টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা প্রথমেই বের করব যে কণাটি থামার পূর্বে কতক্ষণ চলেছিল। কণাটি তো চলতেছিল তাই না, যখন থেমে গেছে তাহলে আমাদেরকে আগে বের করতে হবে যে থামার পূর্বে সে কতক্ষণ চলেছিল, অর্থাৎ থামার পূর্বে তার টি এর ভ্যালুটা কত, কতক্ষণ সময় সে চলতেছিল। টি এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই যে থামার পূর্বে সে কতক্ষণ চলেছিল, তখন আমরা টি এর ভ্যালুটা এখানে বসায় দিলেই কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব থামার পূর্বে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে কোনো টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। তা আমরা যদি বের করতে পারি যে থামার পূর্বে কণাটার টি এর ভ্যালু অর্থাৎ সময় কত ছিল, ওই সময়টা এখানে বসায় দিলেই থামার পূর্বে তার অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে এখন টি এর ভ্যালুটা কিভাবে বের করব, একটু আগে বলেছি যে থামার পূর্বে মানে হচ্ছে কণাটার ভি বা বেগের ভ্যালু কত, 0। কণাটা থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ থামার পূর্বে তার বেগ কত ছিল, 0। তাহলে এটা হচ্ছে বেগ বা ভি। তাহলে আমরা এখানে ভি এর ভ্যালুটা কত বসাবো, 0 বসাবো। ঠিক আছে, তো চলো আমরা এখানে ভি এর ভ্যালুটা 0 বসায়া টি এর ভ্যালু আগে বের করি, সময়টা আগে বের করব আমরা, তারপর সময়টা এখানে বসাইলেই হয়ে যাবে। তো এখন আমরা কি লিখব, এখানে এখন আমরা লিখব হচ্ছে যে ভি ইকুয়াল টু 0 হলে, v ইকুয়াল টু 0 হলে কত হবে, 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি বুঝতে পেরেছ যে v বা বেগ যদি 0 হয় তাহলে এটার ভ্যালু কত হবে, 0 হবে। এখান থেকে আমরা t এর ভ্যালুটা বের করব। তো বলো এটা এখান থেকে আমরা t এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, উভয় পক্ষে -1 দিয়ে যদি গুণ করি আমরা,
অথবা -3 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি, উভয় পক্ষে -3 দ্বারা যদি ভাগ করে ফেলি, তাহলে কি আসবে? -3 দ্বারা ভাগ করলে t² প্লাস 4t মাইনাস 21, আশা করি বুঝতে পেরেছ, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, কি করলাম আমরা? উভয় পক্ষে -3 দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষে -3 দ্বারা আমরা ভাগ করেছি। এখন এটাকে আমরা মিডল টার্ম করে ফেলি। 21 দিয়ে 4-এর মিডল টার্ম কি হবে তোমরা বুঝতে পারতেছো? 3 × 7 = 21, সো প্লাস 7t মাইনাস 3t মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি একটা লাইন স্কিপ করতেছি, t প্লাস 7 ইন্টু t মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে t এর ভ্যালু কি কি পাচ্ছি আমরা? t এর ভ্যালু পাইতেছি একটা হচ্ছে -7, অথবা আমরা t এর ভ্যালু পাচ্ছি t ইকুয়াল টু 3। তাহলে আমরা t এর দুইটা ভ্যালু পেয়ে গেলাম। মাইনাস ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না, কারণ t হচ্ছে টাইম বা সময়, সময় ঋণাত্মক হয় না, এটা তোমরা জানো, সময় ঋণাত্মক হতে পারে না। সো t এর ভ্যালু হবে হচ্ছে 3। ঠিক আছে, এটার নিচে লিখে দিবা গ্রহণযোগ্য নয়, এটার নিচে কি লিখে দিবা? গ্রহণযোগ্য নয়। তো t এর মান আমরা 3 নিব, t এর মান এখানে 3। আচ্ছা, t এর মান 3 বলতে কি বোঝাচ্ছে? যে কণাটা থামার পূর্বে কয় সেকেন্ড চলেছিল? 3 সেকেন্ড চলেছিল। একটু আগে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমরা আগে বের করব যে কণাটা থামার পূর্বে তার সময় কত ছিল, অর্থাৎ কণাটা থামার পূর্বে আমরা বের করলাম যে সে 3 সেকেন্ড সময় চলতেছিল। ঠিক আছে, এখন এই t এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই থামার পূর্বে অতিক্রান্ত দূরত্বটা কত ছিল সেটা বের হয়ে যাবে। এখন চলো আমরা t এর ভ্যালুটা এখানে বসিয়ে থামার পূর্বে কণাটার অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলি। তাহলে এখন আমরা কি লিখব? এখানে লিখব যে সুতরাং থামার পূর্বে কণাটির অতিক্রান্ত দূরত্ব, থামার পূর্বে কণাটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে t এর ভ্যালু কত বসাবো আমরা? t এর ভ্যালু আমরা এখানে 3 বসাবো, -6 × 3² মাইনাস 3³ তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেশন করবে এটাকে 108 আসবে, এত একক। ঠিক আছে, তো এটাই হচ্ছে কণাটির থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। আশা করি অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সলভ করে ফেলি। দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ঠিক আছে, বলেছে ব্যাসার্ধ যদি সমহারে বৃদ্ধি পায়, ব্যাসার্ধ যদি কি সমহারে বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক হবে। ঠিক আছে, কোনো বৃত্তের ব্যাসার্ধের কথা বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমেই ধরে নেই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, মনে করলাম আমরা যে ব্যাসার্ধ হচ্ছে r। সাপোজ বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম? r ধরে নিলাম। তাহলে বলো, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা কি হবে? ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা কি হবে? আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা হবে, তুমি এখানে লিখতে পারো যে সুতরাং ব্যাসার্ধের বৃদ্ধির হার, ব্যাসার্ধের বৃদ্ধির হার হবে dr/dt। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে এটা হবে ব্যাসার্ধের বৃদ্ধির হার। ঠিক আছে, ব্যাসার্ধের বৃদ্ধির হার এটা। ব্যাসার্ধ যদি r হয়, তাহলে ব্যাসার্ধের বৃদ্ধির হার কি হবে? dr/dt। এখন প্রশ্নে দেওয়া আছে যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাসার্ধের বৃদ্ধির হারটা সমান। ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাসার্ধের বৃদ্ধির হার সমান। তাহলে এটাই হচ্ছে ব্যাসার্ধের বৃদ্ধির হার। ওকে, তাহলে এই ব্যাসার্ধের বৃদ্ধির হারটা হচ্ছে সমান, অর্থাৎ কনস্ট্যান্ট।
মানে সমহারে বৃদ্ধি পাচ্ছে, মানে একই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার মানে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা হচ্ছে একটা ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছ। বলেছে এখানে যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ সময়ের সাথে সাথে ব্যাসার্ধ সম পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধের বৃদ্ধির হারটা হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে ব্যাসার্ধের বৃদ্ধির হার ইকুয়াল টু কে। ব্যাসার্ধের বৃদ্ধির হার হচ্ছে কে। কে কি? কে হচ্ছে ব্যাসার্ধের, যেহেতু একটু আগে বলেছি যে ব্যাসার্ধ বৃদ্ধির হারের পরিমাণটা সমান, ব্যাসার্ধের বৃদ্ধির হারের পরিমাণটা সেম, তো ওই পরিমাণটাকে আমরা কে ধরে নিয়েছি। কে হচ্ছে এখানে একটা ধ্রুবক। ব্যাসার্ধটা যতটুকু করে সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে কে। যেহেতু এখানে বলা আছে সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ব্যাসার্ধের বৃদ্ধির হারটা সমান। ঠিক আছে, তার মানে ওই বৃদ্ধির হারটাকে আমরা কে ধরে নিলাম। তুমি এখানে লিখে দিবা যে যেখানে কে একটি ধ্রুবক, যেখানে লিখে দিবা যে কে একটি ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার। কার ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল বলো? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে তুমি জানো যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তোমাদের জানা আছে এটা, যে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তো তুমি লিখতে পারো যে এখন ক্ষেত্রফলকে নরমালি আমরা এ দিয়ে প্রকাশ করি, সো এ ইকুয়াল টু পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এ ইকুয়াল টু কি? পাই আর স্কয়ার। এখন আমাদেরকে ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার যদি বের করতে চাই তাহলে আমাদেরকে উভয় পক্ষে টি বা সময়ের সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, কারণ ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে হচ্ছে ডিএ বাই ডিটি। ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে কি? ডিএ বাই ডিটি। সো আমাদেরকে উভয় পক্ষে আবার সময়ের সাপেক্ষে বা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো চলো আমরা টি এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে ফেলি। সো এখানে হবে ডিএ বাই ডিটি, আর এই পাশে আমি একটু লিখে নিলাম যে ডিডিটি পাই আর স্কয়ার। একটু ডিটেইলস করতেছি, তো খেয়াল করো একটু মনোযোগ সহকারে। বা ডিএ বাই ডিটি ইকুয়াল টু কি হবে দেখো, পাই কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি, সো পাইটা সামনে চলে আসবে। আর কার অন্তরীকরণ হবে বলো? টি এর সাপেক্ষে আমরা কাকে অন্তরীকরণ করব? আর স্কয়ারকে অন্তরীকরণ করব। আর কিন্তু কোনো কনস্ট্যান্ট না, ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না। ঠিক আছে, কারণ এখানে বলেছে যে ব্যাসার্ধ বৃদ্ধির হার, মানে ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধটা যেহেতু পদে পদে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা কিন্তু কনস্ট্যান্ট না। সো পাই হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে আমরা বা ডিএ বাই ডিটি ইকুয়াল টু পাই, বলো আর স্কয়ারকে, যেরকম আমরা এক্স স্কয়ারকে ডিডিএক্স করি, ঠিক আছে, এক্স স্কয়ারকে যেরকম আমরা ডিডিএক্স করি, ওরকম আর স্কয়ারকে যদি ডিডিএক্স করি তাহলে এখানে হবে হচ্ছে 2r ইন্টু dr বাই ডিটি। dr বাই ডিটি কেন হবে? dr বাই ডিটি কেন হবে? এখন তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে স্যার এক্স স্কয়ারকে ডিডিএক্স করলে তো শুধু 2x আসে। তোমরা একটু খেয়াল করে দেখো, এক্স স্কয়ারকে আমরা কার সাপেক্ষে ডিডিএক্স করতাম? এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, এক্স স্কয়ারকে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স করলে আসে 2x, পরে আবার এক্স কে ডিডিএক্স করলে আসে 1। ঠিক আছে, সো 2x হয়। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যখন এক্স এর সাপেক্ষে ওয়াই স্কয়ারকে ডিডিএক্স করতাম তখন আমরা কি লিখতাম? তখন আমরা ওয়াই স্কয়ারকে ডিডিএক্স করে লিখতাম 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আশা করি মনে আছে তোমাদের। অর্থাৎ 2y আবার y কে ডিডিএক্স করলে আসবে ডিওয়াই বাই ডিএক্স। তা ঠিক এটার মতোই দেখো, এখানে এক্স এর সাপেক্ষে আমরা ওয়াই স্কয়ারকে ডিডিএক্স করেছি, তাই কিন্তু এখানে ডিওয়াই বাই ডিএক্স হয়েছে। তাহলে বলো যে টি এর সাপেক্ষে আর স্কয়ারকে ডিডিএক্স করলে 2r ইন্টু ডিআর বাই ডিটি হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই জিনিসটা। 2r ইন্টু ডিআর বাই ডিটি হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখানে আমরা
ডি আর বাই ডিটির জায়গায় কে বসিয়ে দিতে পারি। ডিওয়াই বাই ডিটির জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি? কে বসিয়ে দিতে পারি। সো ডি এ বাই ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2 পাই কে আর। আশা করি বুঝতে পেরেছ। আমরা ডি আর বাই ডিটির জায়গায় কে বসিয়ে দিয়েছি, আর 2 পাই আর তো এখানে ছিল। ডিওয়াই বাই ডিটির জায়গায় কি বসিয়ে দিয়েছি আমরা? কে বসিয়ে দিয়েছি। সো 2 পাই কে আর। আচ্ছা, এখন একটু তোমরা মনোযোগ দিয়ে এই লাইনটা একটু খেয়াল করো ভালো করে, যে দেখো আর বাদে বাকি সবগুলোই কি ধ্রুবক না? একটু দেখো তো, আর বাদে কি বাকি সবগুলোই ধ্রুবক না? এখানে 2 একটা ধ্রুবক, পাইও একটা ধ্রুবক, কেও কিন্তু একটা ধ্রুবক। এই যে কে একটা ধ্রুবক, আর কিন্তু ধ্রুবক না। তো যেহেতু এই সম্পূর্ণটা ধ্রুবক, তাহলে আমরা খুব সহজেই লিখে দিতে পারি যে ডিএ বাই ডিটি সমানুপাতিক আর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু এটা একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি ডিএ বাই ডিটি সমানুপাতিক হচ্ছে আর। আশা করি খুব ভালো করে এটা বুঝতে পেরেছো তোমরা। আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল? যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। দেখো এটা কি ক্ষেত্রফল বৃদ্ধির হার না? ডিএ বাই ডিটি। এটা কার সমানুপাতিক হয়েছে? ব্যাসার্ধের সমানুপাতিক। শোট। ঠিক আছে, ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক হয়ে গিয়েছে। শোট। আশা করি খুব ভালো করে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। চলো এখন আমরা নেক্সট একটা অঙ্ক দেখে ফেলি। তো এখানে দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। বলছে বাহুর দৈর্ঘ্য কত? তো বলেছে যে বাহুর দৈর্ঘ্য প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার। হার বলতে কি বোঝায়? বৃদ্ধির হার মানে হচ্ছে একক সময়ে যতটুকু বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে বৃদ্ধিটা, ওটাই হচ্ছে বৃদ্ধির হার। ঠিক আছে, তাহলে বলেছে প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ 3 সেন্টিমিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির হার। আর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এখানে বলেছে আমাদেরকে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো চলো আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা ধরে নিই, যে ধরি বাহুর দৈর্ঘ্য, সাপোজ আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে এ সেন্টিমিটার ধরে নিলাম। বাহুর দৈর্ঘ্যটাকে কি ধরে নিলাম? এ সেন্টিমিটার। তাহলে বলতো যে বাহুর দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হারটা কি হবে? ডিএ বাই ডিটি হবে। দৈর্ঘ্যের বৃদ্ধির হারটা কি হবে? ডিএ বাই ডিটি হবে। আশা করি বুঝতে পারতেছ। তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধির হার কত দেওয়া আছে? √3 দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার কত দেওয়া আছে? √3 দেওয়া আছে। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির হার হচ্ছে ডিএ বাই ডিটি। তো এই বৃদ্ধির হারের ভ্যালু কত দেওয়া আছে? √3। এবার আসো ক্ষেত্রফলকে নর্মালি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হারটা হবে ডিএ বাই ডিটি। ঠিক আছে, ডিএ বাই ডিটি। এটা কত দেওয়া আছে? 12। আশা করি বুঝতে পেরেছ। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার, আর এটা হচ্ছে কি? ক্ষেত্রফল বৃদ্ধির হার। ঠিক আছে, এই দুইটারই ভ্যালু ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নিয়েছি, তাহলে বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার হচ্ছে ডিএ বাই ডিটি, আর ক্ষেত্রফল তো আমরা জানি ক্যাপিটাল এ। ঠিক আছে, বা তুমি এখানে চাইলে ক্ষেত্রফলটা লিখে নিতে পারো যে এবং ক্ষেত্রফল, এবং দিয়ে এখানে লিখে নিতে পারো যে এবং ক্ষেত্রফল এ বর্গ সেন্টিমিটার, এখানে লিখে নিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার আর ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের বৃদ্ধির হার 3 সেন্টিমিটার, আর এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাদেরকে এই ইনফরমেশন থেকেই কি বের করতে হবে? বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ এর ভ্যালু বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখন একটু দেখো, আমরা এটাকে 1 নং সমীকরণ
এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশনটা 2 নং সমীকরণ থেকে করতে পারি। ক্যালকুলেশনটা আমরা 2 নং সমীকরণ থেকে করতে পারি। আর আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এই এ আমরা কার ক্ষেত্রফল ধরে নিয়েছি? এ হচ্ছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। এ হচ্ছে কি? সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এখন বলো, তোমরা হয়তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো, এটা আমরা 9 10-এ পড়েছিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদের অনেকেরই এখনো মুখস্থ আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3a²/4। আশা করি জানা আছে এটা তোমাদের। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3a²/4। তাহলে এখন এই ভ্যালুটাই আমরা এখানে বসায় দিব কার জায়গায়? এ এর জায়গায়। তো চলো আমরা লিখি 2 নং হতে 2 নং আমরা কার ভ্যালু বসাবো? এ এর ভ্যালু। তো এটাকে আমি একটু ডিটেইলস একটু লিখে নিই। ডিডিটি এটাকে আলাদা করে লিখে নিলাম, তুমি নাও লিখতে পারো, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা করে এটাকে লিখে নিলাম। এখন আমরা এখানে এ এর ভ্যালুটা বসায় দিই। এর ভ্যালু মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a²/4। আশা করি বুঝতে পেরেছ, = 12। তো এখান থেকে বের হবে আমাদের এর ভ্যালু। আচ্ছা, এখন এই জায়গাটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি একটু দেখো। এই জায়গাটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি খেয়াল করো। ও এখানে একটা কাজ করতে পারো, সেটা এখানে সাইড নোটে লিখে দিতে পারো, ঠিক আছে? সাইড নোটে এই যে এই ফর্মুলাটা লিখে দিতে পারো যে যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a সমান √3a²/4, ঠিক আছে? এখানে তুমি সাইড নোটে এই জিনিসটা দিয়ে দিবা, ওকে? তাহলে বেটার হবে। কি লিখবা আবার বলতেছি, যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a সমান, এই সূত্রটা লিখে দিবা √3a²/4। এটা এখানে সাইড নোটে দিয়ে দিলে ভালো হবে, ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে এখন এ এর ভ্যালুটা বের করি, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমরা এখন এই এ এর ভ্যালুটা বের করব, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বের করব। তো চলো বাহুর দৈর্ঘ্যটা বের করি। আমরা এখন ডিডিটি করব বা অন্তরীকরণ করব। এই যে দেখো ডিডিটি মানে অন্তরীকরণ করতে হবে আমাদের এখানে। তো এখানে একটু খেয়াল করো, √3/4টা কিন্তু সহগ, সো √3/4টা সামনে চলে আসবে, আর এখানে হবে ডিডিটি অফ a² = 12। আশা করি বুঝতে পেরেছ খুব ভালো করে। বা √3/4 আর a²কে আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 2a × dA/dt। আশা করি বুঝতে পেরেছ। dA/dt কেন হলো? সেই আগের লজিকটা, y² কে ddx করলে কি হয়? y² কে ddx করলে হয় 2y × dy/dx। তাহলে আমরা টি এর সাপেক্ষে যদি a² কে ddt করি বা অন্তরীকরণ করি, তাহলে 2a × আবার a কে অন্তরীকরণ করলে dA/dt হবে, ঠিক আছে? এখন আমার হাতে কিন্তু এই dA/dt এর মান আছে। dA/dt এর মান কোনটা? dA/dt এর মান হচ্ছে √3। তো আমরা এখানে dA/dt এর ভ্যালুটা যদি বসিয়ে দেই, দেখো √3/4 × 2a × √3 = 12। আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো এই 2 দিয়ে 4 কে কাটলে নিচে 2 হবে, আর √3 গুণ করলে উপরে 3 হবে, আর এখানে হবে a = 12। তাহলে বা a = কি হবে? 12 × 2/3। সুতরাং a = আসবে 8। a = 8। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের কি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 8 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই চ্যাপ্টারের লাস্ট একটা অঙ্ক দেখব। দেখো অঙ্কটা আমি বোর্ডে তুলেছি। একটি বস্তুর গতির সমীকরণ হচ্ছে এটা, এত হলে দেখাও যে এর ত্বরণ সর্বদাই ধনাত্মক। এটা যদি একটা বস্তুর গতির সমীকরণ হয়, গতি মানে হচ্ছে এটা দূরত্ব, এস মানে হচ্ছে দূরত্ব, হলে দেখাইতে হবে যে এটার ত্বরণ সর্বদাই কি হয়? ধনাত্মক হয়। ত্বরণ সর্বদাই ধনাত্মক। এবং t = 10 হলে গতিবেগ কত? t = 10 হলে কি বের করতে বলেছে? গতিবেগ অর্থাৎ বেগ। তো চলো প্রথমে আমরা ত্বরণটা আগে আমরা একটু বের করি। এটা হচ্ছে এস বা দূরত্ব। আমরা দূরত্ব থেকে বেগ বের করব,
তারপর বেগ থেকে আমরা ত্বরণ বের করব। দূরত্ব থেকে বেগ বের করব, বেগ থেকে ত্বরণ বের করব। তো চলো আমরা দূরত্ব দিয়ে শুরু করি। দেওয়া আছে s ইকুয়াল টু টি কিউব প্লাস 1/t কিউব, টি কিউব প্লাস 1/t কিউব। এখন ডিরেক্টলি ত্বরণ বের করা যাবে না, আগে আমাদেরকে ds/dt অর্থাৎ বেগ বের করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। উভয় পক্ষে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, একটা লাইন একটু আমি ক্যালকুলেশন করে নিই, তারপর অন্তরীকরণটা করি। আমি এই জিনিসটাকে বলো 1/t কিউবকে আমরা লিখতে পারি t⁻³ সবাই এটা বুঝতে পারছো আশা করি, t⁻³ এখন আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ds/dt, আর t কিউবকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3t² হবে, প্লাস আর এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এটা কোন ফর্মুলায় যাবে, এটা কিন্তু x⁴n এর ফর্মুলায় যাবে। এটা যেরকম x⁴n এর ফর্মুলায় হয়েছিল, x⁴n এর ফর্মুলা কি, nx⁴n-1 জানা আছে তোমাদের আশা করি। এটা এই t কিউবকেও কিন্তু আমরা x⁴n এর ফর্মুলাতেই ddx করেছি, বা মানে অন্তরীকরণ করেছি। এটাকেও যদি x⁴n এর ফর্মুলায় করি, এখানে n কত, -3, সো n মানে হচ্ছে -3 ইন্টু x মানে কত, t⁴n-1 অর্থাৎ -3 -1। আশা করি বুঝতে পেরেছ। বা দেখো ds/dt মানে কি, ds/dt মানে হচ্ছে বেগ বা v, ds/dt মানে হচ্ছে v বা বেগ। সো 3t², আর এখানে কি হবে, -3t⁻⁻⁴, 3t⁻⁴ কত হবে, -4 হবে। তো দেখো আমরা বেগ বের করেছি, বাট আমাকে বের করতে হবে ত্বরণ। আমাদেরকে কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তাহলে তোমাদেরকে আজকের ক্লাসের একদম প্রথমেই বলেছিলাম যে ত্বরণ মানে হচ্ছে dv/dt, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে বুঝতে পারতেছো, আবার আমাদেরকে উভয় পক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আর এই লাইনের সাইডে কিন্তু অবশ্যই তোমরা সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এখন আমরা আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করব dv/dt আনার জন্য, অর্থাৎ ত্বরণ আনার জন্য। আবার আমরা t এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করতেছি। সো এখানে হবে dv/dt, আর এখানে কি হবে বুঝতে পারতেছো তোমরা, 6t হবে। ওকে, আর এখানে সে আগের মতো করে যদি আমরা করি, 3 থাকলো সহগ তাই সামনে থাকবে, এটাকে আমরা সেই আগের মতো করে x⁴n এর ফর্মুলায় যদি অন্তরীকরণ করি, তাহলে হবে n মানে -4 ইন্টু t⁻⁻⁴ -1। বুঝতে পেরেছো আশা করি। তো এখন দেখো এই dv/dt মানেই হচ্ছে কিন্তু ত্বরণ, dv/dt মানেই কি ত্বরণ। এটাকে আমরা f দিয়ে লিখতে পারি, বা ডিরেক্টলি আমরা বাংলায় লিখে দিতে পারি ত্বরণ, সমস্যা নাই। সুতরাং ত্বরণ সমান, তো এখানে কত হবে 60, দেন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত হবে 12, আর এখানে হবে t⁻⁻5 অর্থাৎ 1/t⁻5, t⁻⁻5 মানে হচ্ছে 1/t⁻5। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, সো এটাই হচ্ছে ত্বরণ। তো আমাদেরকে কি করতে বলেছিল একটু দেখো, আমাদেরকে বলেছিল যে ত্বরণ সর্বদাই ধনাত্মক। এটাই আমাদেরকে প্রুফ করতে হবে যে ত্বরণ সর্বদাই ধনাত্মক। সো এটাই হচ্ছে আমাদের ত্বরণ। এখন আমরা কিভাবে এটা প্রুফ করতে পারি যে এই ত্বরণটা সর্বদাই ধনাত্মক হবে? একটা জিনিস দেখো, এখানে মাঝখানে পজিটিভ চিহ্ন আসছে, আর আরেকটা জিনিস টি হচ্ছে টাইম বা সময়। তোমরা জানো টাইম বা সময় কিন্তু কখনো ঋণাত্মক হয় না। সো টি এর ভ্যালু অলওয়েজ ধনাত্মক। দেখো টি এর ভ্যালু যেহেতু অলওয়েজ ধনাত্মক, মাঝখানেও যেহেতু ধনাত্মক চিহ্ন দেওয়া, তাহলে অবভিয়াসলি এটা একটা ধনাত্মক রাশি আসবে অলওয়েজ। আমি আবার বলতেছি, যেহেতু টি ধনাত্মক এবং মাঝখানেও ধনাত্মক চিহ্ন দেওয়া, সো এই পুরাটাই অলওয়েজ একটা ধনাত্মক হবে। সো আমরা বলতে পারতেছি যে ত্বরণ সর্বদাই কি হবে, ধনাত্মক। এটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমরা এখানে লিখতে পারি যে যেহেতু টি সর্বদা ধনাত্মক, যেহেতু টি সর্বদা ধনাত্মক,
সুতরাং 60 প্লাস 12 ইন্টু 1/t⁵ সর্বদা ধনাত্মক, সর্বদা ধনাত্মক। আশা করি বুঝতে পেরেছ। এবার লিখে দেব যে সুতরাং ত্বরণ সর্বদা ধনাত্মক, ত্বরণ সর্বদা ধনাত্মক। শর্ট। খুব ভালো করে বুঝতে পেরেছ। প্রশ্নের একটা অংশ এখনো বাকি আছে, বাট ওটা খুবই সহজ। বলেছে t=10 হলে গতিবেগ কত? গতিবেগ মানে হচ্ছে বেগ, আসলে গতিবেগ মানে হচ্ছে বেগ অর্থাৎ ভি। গতিবেগ মানে হচ্ছে বেগ অর্থাৎ ভি। তোমাকে ভি বের করতে হবে। ভি এর ভ্যালু কোনটা? এই যে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি ভি। সো এখানে তুমি টি এর ভ্যালু 10 বসায় দিলে তোমাকে আসলে t=10 সময়ে তোমার গতিবেগটা বের হয়ে যাবে। এখানে t=10 বসিয়ে দিলে আমরা গতিবেগটা কত পেয়ে যাব, এটা তোমরা নিজেরা করে নিও।